হ্যালো ইসিসি 26, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বায়োলজি প্রথম পত্রের পরীক্ষাটা হয়ে গেল। প্রশ্ন মোটামুটি সোজা ছিল, তো সেই প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওটাতে আমি মেইনলি এমসিকিউর সমাধান দিব। তো এমসিকিউ নিয়ে যারা একটু টেনশনে আছো, সবগুলো হয়েছে কিনা মিলাই নিতে চাও, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো। তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। তো প্রথম যে এমসিকিউটা, সেটা হচ্ছে ধান গাছের একটা পুষ্পে কয়টা পুংকেশর থাকে। তো ধান গাছের পুষ্পটা তুমি যদি দেখো, সেখানে মোট 6টা পুংকেশর থাকে এবং 2 গুচ্ছে সাজানো থাকে। তো এখানে যদি বলতো যে পুংকেশর কয় গুচ্ছে সাজানো থাকে, সেটা হচ্ছে 2 গুচ্ছে। 2 গুচ্ছে বলতে আমি বোঝাচ্ছি, ধরে নাও মাঝখানে গর্ভাশয়, এই পাশে 3টা পুংকেশর, নিচের দিকে 3টা পুংকেশর। এ হচ্ছে 3টা 3টা করে মোট 6টা পুংকেশর। সো অ্যান্সারটা হচ্ছে 6। ক্যালভিন চক্রে কার্বন ডাই অক্সাইডের গ্রাহক কোনটা? তো ক্যালভিন চক্রে যদি বলতো যে প্রথম স্থায়ী পদার্থ কোনটা, তাহলে সেটা হচ্ছে 3PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে কে? কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে, যেহেতু ক্যালভিন চক্র বা C3 চক্রের কথা বলছে, কার্বন ডাই অক্সাইডের গ্রহীতা হচ্ছে ভাইয়া RUBP, রাইবোলোজ 1,5-বিসফসফেট। আর যদি বলতো যে এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার জন্য কোন এনজাইমটা দরকার, এনজাইম বললে এটা কিন্তু হয়তো রুবিস্কো এনজাইম। ওকে, সো এনজাইমটার নাম বললে সেটা হয়তো ভাইয়া রুবিস্কো। রুবিস্কো। পরের প্রশ্নটা দেখো, ইকোসিস্টেমে ছত্রাক কি? ছত্রাক বলুক ব্যাকটেরিয়া বলুক, সেগুলো বিয়োজক হিসেবে কাজ করে। তাহলে ইকোসিস্টেমে ছত্রাক কি হিসেবে কাজ করে বলতো? এটা বিয়োজক হিসেবে কাজ করে। হ্যাঁ, এখানে ছত্রাকের পরিবর্তে ব্যাকটেরিয়া বললেও সেটা হচ্ছে বিয়োজক, ব্যাকটেরিয়া। ঠিক আছে। বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? এই প্রশ্নটা বারবারই আসে। ওইখানে প্রাণী ভৌগোলিক অঞ্চলের অনেকগুলা বড় একটা ছক দেয়া আছে না? তো ওই পুরা ছকের মধ্যে এই একটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ ওরিয়েন্টাল প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। কোথায়? ওরিয়েন্টাল। তো আমি যদি একটু ওই ছকটা দেখাই তোমাদের, লাস্ট অফ বায়োলজি পিডিএফ থেকে, এই পিডিএফ সম্পর্কে নিশ্চয় তোমরা শুনেছ। না শুনে থাকলে বলে দিই, এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য পিডিএফ, ভার্সিটি যারা অ্যাডমিশন দিবা তোমাদের জন্য। ওকে, আচ্ছা। তো এইটার যদি আমি একটু হেল্প নিই, এখানে প্রাণী ভৌগোলিক অঞ্চলগুলো দেয়া আছে, এখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রচুর কোশ্চিন আসে। এই যে প্রাণী ভৌগোলিক অঞ্চল, তো এই যে ওরিয়েন্টাল যে অঞ্চলটা আছে, প্রাণী ভৌগোলিক অঞ্চলের মধ্যে ওরিয়েন্টাল যে অঞ্চলটা আছে, এই ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে অনেকগুলা দেশ আছে, যেমন বাংলাদেশ, এছাড়া পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, অর্থাৎ বাংলাদেশের আশেপাশে যত দেশ আছে সবকিছু মিলে কিন্তু এই ওরিয়েন্টাল অঞ্চল, বুঝছো? এবং এইখানে যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলার মধ্যে এখানে কি কি আছে দেখো, গুইসাপ, রুই, কাতলা, আমরা আশেপাশে যে মাছগুলা দেখি, এগুলা কিন্তু এই ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণী। এবং অস্ট্রেলিয়ান যে অঞ্চল, এইখান থেকে তো যদি কোশ্চিন করে, তোমাকে কোশ্চিন করতে পারে যে অস্ট্রেলিয়ান অঞ্চলের প্রাণী কোনটা? ক্যাঙ্গারু এন্ড প্লাটিপাস। এই দুটো হচ্ছে পরীক্ষার জন্য কোটি কোটি পার্সেন্ট গুরুত্বপূর্ণ। এই দুটাও মাথায় রেখো, অ্যাডমিশনের জন্য বলতেছি। অস্ট্রেলিয়ান অঞ্চল থেকে ক্যাঙ্গারু এন্ড প্লাটিপাস, এই দুটো প্রাণী অস্ট্রেলিয়ান অঞ্চলে পাওয়া যায়। ঠিক আছে ভাই? ওকে, সো আমরা পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা দেখানো আছে। তো বলা আছে যে উদ্দীপকে জি ব্যাকটেরিয়াতে প্রবেশ করানোর জন্য, জি কি? জি হচ্ছে প্লাজমিড। ঠিক আছে, প্লাজমিডটাকে কি করা হয়েছে? মডিফাই করা হয়েছে, মডিফাইড যে ডিএনএ সেটা করা হয়েছে। তাহলে ব্যাকটেরিয়াতে প্রবেশ করানোর পদ্ধতিটার নাম কি? তো ওই যে তোমরা একটা ছক পড়ো না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে ছকটা, ওই ছকের মধ্যে ওইখানে একটা জায়গাতে লেখা আছে দেখবা, যখন এটা তৈরি হয়ে গেল, এই জিনিসটা প্লাজমিডটা যখন তৈরি হয়ে গেল, এরপরে এটা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়ার ভেতরে প্রবেশ করাতে হয়। তাহলে প্রক্রিয়াটার নাম কি? প্রক্রিয়াটার নাম হচ্ছে ভাইয়া ট্রান্সফরমেশন। প্রক্রিয়াটার নাম মাথায় রেখো, ট্রান্সফরমেশন। উদ্দীপকের প্রযুক্তিটি ব্যবহৃত হয় কোথায়?
উদ্দীপকের প্রযুক্তিটা রোগ প্রতিরোধী যান উৎপাদনে, হ্যাঁ এখানে ব্যবহৃত হবে। ট্রান্সজেনিক জীব তৈরিতে, এখানেও ব্যবহৃত হয়। ইনসুলিন উৎপাদনে। তো এটা আমার মনে হয় যে সবাই পারবা, এই কাজগুলাতে এই প্রযুক্তিটা ব্যবহৃত হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আবৃতবীজী উদ্ভিদের শস্যটা কেমন? যদি বলা হয়তো নগ্নবীজী উদ্ভিদের শস্য কেমন, সেটা হয়তো হ্যাপ্লয়েড। কিন্তু আবৃতবীজী উদ্ভিদে যেহেতু দিন-এসেক ঘটে, আবৃতবীজী উদ্ভিদে যেহেতু দিন-এসেক ঘটে, এটার শস্যটা হবে ভাইয়া ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড বা 3N। এখানে শস্য না বলে তোমাকে বলতে পারতো যে আবৃতবীজী উদ্ভিদের এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম, এই এন্ডোস্পার্মটা কেমন? এন্ডোস্পার্মটা হচ্ছে ট্রিপ্লয়েড। রাইট? সামনের দিকে যাই। কোনটি ম্যাক্রোমৌল? তো ম্যাক্রোমৌলের নামগুলো আমাদের জানতে হবে। মোট 9টা ম্যাক্রোমৌল আছে। এই 9টা ম্যাক্রোমৌলের নাম আমাদের জানতে হবে। এভাবে পড়তে পারো যে ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস। ম্যাগনেসিয়াম কাকার নাইস চপস, এই 9টা মৌলকে বলা হচ্ছে ম্যাক্রোমৌল। অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে এর মধ্যে অপশনে কোনটা আছে? অপশনে হচ্ছে ম্যাগনেসিয়াম। এবং তোমাকে এখানে কোশ্চিন করতে পারতো যে মাইক্রোমৌল কোনটা। তাহলে ম্যাক্রোমৌলগুলো তো আমরা জানি, মাইক্রোমৌল মনে রাখার দরকার নাই। এই 9টা বাদে বাকি যাই অপশনে থাকবে সেটা হচ্ছে মাইক্রোমৌল। বুঝছো? এই 9টা বাদে বাকি যাই দেওয়া হোক সেটা হচ্ছে মাইক্রোমৌল। উদ্ভিদের ত্বক সৃষ্টিকারী ভাজক টিস্যু কোনটা? তো এটা ক নম্বরে আসছে দেখলাম। তো ডার্ম কথাটার অর্থ হচ্ছে ত্বক। অন্য কোনো নামের মধ্যে কিন্তু ডার্ম কথাটা উল্লেখ নাই। ঠিক আছে? তাহলে যেখানে দেখবা ডার্ম, এই ডার্ম মানে হচ্ছে ভাইয়া ত্বক। তাহলে প্রোটোডার্ম এখান থেকে আসলে ত্বকের সৃষ্টি হয়। খুবই সিম্পল কথা। মালভেসি গোত্রের অমরাবিন্যাস কি রূপ দেখা যায়? আচ্ছা, তাহলে আমি একটু হেল্প নিই এই লাস্ট অফ পিডিএফ এর। মালভেসি গোত্র যে অমরাবিন্যাস টপিকটাতেও এটা খুঁজে পাবা, অথবা আমি যদি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য পড়তে যাই সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যেও আছে ভাইয়া। এই যে দেখো মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তুমি যদি একটু পড়ো। যেমন মালভেসি গোত্রের বৈশিষ্ট্য কি? এটার কচি অংশটা হচ্ছে রোমস এন্ড মিউসিলাস পূর্ণ। ঠিক আছে? তুমি কচি অংশটা নিয়ে তুমি জবা গাছের কচি একটা পাতা নিয়ে একটু এরকম করবা, চাপ দিবা, দেখবা যে হাড়টা পিচ্ছিল হয়ে গেছে। তার মানে কি? কচি অংশটা মিউসিলাস পূর্ণ। জবা ফুলের পাতা তুমি যদি দেখো, জবা ফুলের পাতা দেখতে কেমন জানো? এই যে এটা হচ্ছে জবা ফুলের পাতা। পাতার এই জায়গাটাতে দেখবা ছোট দুটো উপপত্র। তাহলে উপপত্র বিদ্যমান, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্যগুলো, 2 নম্বর বৈশিষ্ট্য, মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পুষ্পটা জবা ফুলের যে ডালে পুষ্প থাকে সেটা একটাই থাকে, সে ডালে একটাই পুষ্প থাকে, তাহলে পুষ্প একক এবং পুষ্পে উপবৃতি থাকে। পরাগধানী এক প্রকোষ্ঠী ও বৃক্কাকার। পরাগধানী কেমন? এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। পুংকেশর অসংখ্য থাকে, একগুচ্ছ গুচ্ছাকারে থাকে এবং পুংকেশরীয় নালী যেটা সেটা গর্ভদণ্ডের চারদিকে বেশিতে থাকে। এটা প্র্যাকটিক্যালি ছাড়া দেখানো আসলে মানে বোঝানো আসলে একটু কঠিন। ঠিক আছে? জাস্ট মনে রাখো এই কথাগুলো। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। ফল হচ্ছে ক্যাপসুল অ্যান্ড বেরি। অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। এই প্রশ্নটাই করছে। আর দলমণ্ডল টুইস্টের ধরনের। তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে অক্ষীয়। এরপরে দেখো লাইকেন। লাইকেন হচ্ছে শৈবালেন্স ছত্রাকের একটা মিথজীবী ভার্সন। শৈবাল আর ছত্রাক মিলে কি তৈরি হয়? লাইকেন তৈরি হয়। যেখানে শৈবাল খুবই কম জায়গা নিয়ে থাকে, শৈবালের পরিমাণটা মাত্র 5 থেকে 10%। এখন এই লাইকেনের বৈশিষ্ট্য ভাইয়া মাথায় রাখো, লাইকেন যে কাজটা করে জেরোসিরি করে এবং লাইকেন এমন একটা উদ্ভিদ যে কোনো পৃথিবীর যত খারাপ পরিবেশ হোক সেইখানে জন্মাইতে পারে। মানে যত খারাপ পরিস্থিতি আসুক সেই জায়গাটাতে জন্মাইতে পারে হচ্ছে লাইকেন। ঠিক আছে? তো লাইকেনের এলাকা হচ্ছে তুন্দ্রা অঞ্চল বলা হয়। তুন্দ্রা অঞ্চলে লাইকেন জন্মে এবং এই লাইকেন কি করে জানো? পাথরকে মাটি বানায় ফেলতে পারে। লাইকেন এমন একটা উদ্ভিদ যে পাথরকে মাটিতে রূপান্তর করে ফেলতে পারে।
তো এই ঘটনাটাকে বলা হচ্ছে জেরো সিরি। তো লাইকেন কি করতে পারে বলতো? জেরো সিরি করতে পারে, জেরো সিরি করতে পারে। তো জেরো সিরি মানে কি? জেরো সিরি মানে হচ্ছে যে মাটি তৈরি করে ফেলতে পারে, পাথরকে ভেঙে মাটি তৈরি করে দিচ্ছে এরকম। তাহলে মাটি তৈরি করতে পারতেছে, অনুর্বর অঞ্চল যে কোনো জায়গাতেই জন্মাচ্ছে, অনুর্বর অঞ্চল হইলেও সমস্যা নেই, সেখানেও জন্মাচ্ছে, এবং শৈবাল ছত্রাকের একটা মিথজীবিতা। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1, 2, 3। কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? রেস্ট্রিকশন এনজাইম বা এন্ডোনিউক্লিয়াস, যেটা অপশনে থাক সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে বায়োলজিক্যাল নাইফ বা আণবিক কাঁচি যেটাই বলা হোক, এখানে হচ্ছে রেস্ট্রিকশন অপশনে থাকলে সেটাও কিন্তু অ্যান্সার হইতো রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন। এখান থেকে ঢাবিতে অনেক বেশি কোশ্চেন হয়, এটা আমি একটু দেখাতে চাই তোমাদের। ওখানে অপশানে রেস্ট্রিকশন না দিয়ে তোমাকে যদি এইগুলো অপশানে দিত তাও কিন্তু অ্যান্সারটা হইতো। ঠিক আছে, আমি একটু দেখাই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবা। এই যে দেখো, বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এনজাইম, এই 5টার নাম, এই 5টা অন্তত একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো অপশানে যদি এই 5টা দিয়ে দিত, 5টার যে কোনো একটা দিয়ে দিত, বলতো যে কোনটা রেস্ট্রিকশন এনজাইম বা কোনটা আণবিক কাঁচি, অ্যান্সার কিন্তু এটা হইতো। তো এইগুলা মনে রাখবা কিভাবে, রেস্ট্রিকশন এনজাইম আমি যেভাবে মনে রাখি সেটা একটু বলে দিই। আমি এভাবে বলি যে হাই, আচ্ছা আমি এভাবে বলি যে, এভাবে বলি ব্যাম, এভাবে বলো তো ভাইয়া, হাই ব্যাম, CORI, করি। ঠিক আছে, তুমি কাউকে বলতে হাই ব্যাম করি, হাই ব্যাম করি। তাহলে এই যে BAMHI, ঠিক আছে, এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। আর করি, CORI, এর আগে একটা জাস্ট ই যোগ করে দাও, ই করি। ঠিক আছে, হাই ব্যামই করি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে এই দুটা হইলো, এভাবে আমি জাস্ট মনে রাখি আর কি। ঠিক আছে, এরপরে দেখো এমবিও আছে। তাহলে মানুষের মোবাইল কয়টা থাকে? একটাই থাকে, তাহলে এমবিও 1। HPA নামের মধ্যে আছে পা, তাহলে মানুষের পা কয়টা? 2টা, তাহলে HPA 2। এবং HIND, দেখো তো এইচ লেখার পরে স্মল লেটারে কয়টা লেটার আছে? 3টা, তাহলে HIND 3, HIND 3। তাহলে এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এখান থেকে ঢাকা ভার্সিটিতে প্রচুর কোশ্চেন হয়। সামনের প্রশ্নটা দেখো, মাইটোসিস বিভাজনের অ্যানাফেজে মেটাসেন্ট্রিক একটা বিষয় আমি পড়াইছি, VLJI MSAT, VLJI MSAT, ভুলে যাই মিস্টার স্যাট, ভুলে যাই মিস্টার স্যাট, VLJI ভুলে যাই মিস্টার স্যাট। এখন এখানে এম বলছে, এম মানে তো মেটাসেন্ট্রিক, এম মানে তো মেটাসেন্ট্রিক, আর মেটাসেন্ট্রিক মানে কি? ভি আকৃতি। অ্যান্সারটা কি হবে? ভি আকৃতি। পরের প্রশ্নটা দেখো, কোন বর্ণের আলোতে সালোক সংশ্লেষণ হার বেশি? যদি এখানে একটা গ্রুপ অফ সেট দেওয়া থাকতো আলোর, সেক্ষেত্রে সেটা হতো বেনিকলা। বেনিকলা, বেনিকলাতে, বেনিকলা মানে কি? বেগুনি, নীল, কমলা এন্ড লাল। এই আলোগুলাতে সালোক সংশ্লেষণ ভালো হয়, এই আলোগুলাতে সালোক সংশ্লেষণ ভালো হয়। কিন্তু সবচেয়ে ভালো হয় বা একক আলো হিসেবে যদি কোনো একটা আলো পছন্দ করতে হয়, সেটা হচ্ছে লাল আলো। লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এবং আরো একটা কথা তোমার মাথায় রাখতে হবে আলো সম্পর্কে, সেটা হচ্ছে ব্লু লাইট। ব্লু লাইট, ব্লু লাইট পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। ব্লু লাইট কি করে? পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। ঠিক আছে, এরপরে দেখো, এখানে যে চিত্রটা দেয়া আছে, এখানে যে চিত্রটা দেয়া আছে সেটা হচ্ছে মাইক্রোস্পোরোফিলের চিত্র। এটা কি ভাইয়া? এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিলের চিত্র, মাইক্রোস্পোরোফিলের চিত্র। এই মাইক্রোস্পোরোফিলের চিত্রে এখানে এ চিহ্নিত যে অংশটা, এই কিনারে, এই অংশটাকে বলা হচ্ছে ডিম্বক। এটার নাম কি? ডিম্বক। তাহলে প্রশ্নটা করেছে, উদ্দীপকী চিত্রের প্রতিনিধিত্বকারী উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? তাহলে উদ্ভিদ হচ্ছে গ্যামেটোফাইট, এটা হচ্ছে সাইকাস উদ্ভিদ, সাইকাস বা নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ গ্যামেটোফাইটিক না, এটা হচ্ছে স্পোরোফাইটিক হবে। ঠিক আছে, তাহলে এই কথাটা ভুল। তাহলে স্পোরোফাইটিক, স্পোরোফাইটিক। তাহলে এই প্রথম কথাটা যেহেতু ভুল, অ্যান্সারটা অবশ্যই 2 আর 3 হবে। তারপরে একটু দেখো, পাতা যৌগিক এন্ড মূল কোরালয়েড, এগুলো হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য।
এ চিহ্নিত অংশটার নাম কি? এটা হচ্ছে ডিম্বক। কিনারে কি থাকে? কিনারে থাকে ডিম্বক। ডিম্বকের ভেতরে ডিম্বাণু তৈরি হবে। রিডিউসিং সুগার কোনটা? রিডিউসিং সুগার হচ্ছে যত মনোস্যাকারাইড আছে এবং ডাইস্যাকারাইড, সুক্রোজ বাদে যত ডাইস্যাকারাইড আছে সেগুলো হচ্ছে রিডিউসিং সুগার। এখন এখানে সুক্রোজ আছে, সুক্রোজ ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও রিডিউসিং সুগার না, এটা ব্যতিক্রম। স্টার্চ, সেলুলোজ, এটা তো পলিস্যাকারাইড, তাহলে এরা কোনোভাবেই হবে না। গ্লুকোজটা হচ্ছে রিডিউসিং সুগার। এখানে গ্লুকোজ না বলে যদি বলতো মল্টোজ, সেটাও রিডিউসিং সুগার হতো। ফ্রুক্টোজ, সেটাও রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে কি সেটা তোমার বুঝতে হবে। রিডিউসিং সুগার মানে হচ্ছে মুক্ত অ্যালডিহাইড CHO অথবা CO কিটোনমূলক থাকে, মূলক বিদ্যমান বিদ্যমান হইলে সেটাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার। লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায় কোন উদ্ভিদে? লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায়, মনে রাখো, মরুভূমির যে উদ্ভিদগুলো আছে, এটা দেখা যাবে মরুভূমির যে উদ্ভিদগুলো আছে, মরুভূমি। তো মরুভূমির উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায় এবং মরুভূমির একটা উদ্ভিদ হচ্ছে করবি, এখানে দেখা যায়, অথবা ক্যাকটাস। ক্যাকটাস হচ্ছে মরুভূমির উদ্ভিদ, এখানে লুকায়িত পত্ররন্ধ্র দেখা যায়। এবং লুকায়িত পত্ররন্ধ্রের কাজ কি জানো? কেন দেখা যায়? কারণ প্রচ্ছেদন হ্রাস করতে হবে। প্রচ্ছেদন, উদ্দেশ্য হচ্ছে প্রচ্ছেদন হ্রাস করা, প্রচ্ছেদন হ্রাস করা। কোনটি ইমার্জিং ভাইরাস? মনে রাখো, সেন বংশ, সেন বংশ ইমার্জ করে। এস মানে কি? সার্স, সার্স। এইচ মানে কি? HIV। ই মানে কি? ইবোলা, ইবোলা। এন্ড এন মানে হচ্ছে নাইল ভাইরাস, নাইল ভাইরাস। এন্ড নভেল করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস। এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে, এই ভাইরাসগুলোকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। তাহলে অ্যান্সারটা হচ্ছে HIV। 80S রাইবোজোম দুইটা উপ-একক নিয়ে গঠিত, একটা হচ্ছে 60S এন্ড আরেকটা হচ্ছে 40S। তাহলে এখানে 40S হলে আরেকটা হচ্ছে 60S, বুঝছো? আচ্ছা, এরপরে বলছে এখানে যে চিত্রটা দেখানো আছে, এই জায়গাটাতে নিশ্চয়ই ক্রসিং ওভার ঘটবে। তাহলে ক্রসিং ওভার ঘটবে, এই চিত্রটা হচ্ছে প্যাকাইটিন উপদশার, রাইট? আচ্ছা, এখন বলছে যে উদ্দীপকে সি অংশের মধ্যে কি ঘটে? জিনগত বৈচিত্র্য। হ্যাঁ, ক্রসিং ওভার ঘটলে কি জিনগত বৈচিত্র্য ঘটবে না? ঘটবে। ক্রসিং ওভারও ঘটবে, হ্যাঁ। সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটবে না। দুটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। এই যে এই অংশটা এন্ড এই অংশটা, এরা হচ্ছে দুইটা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড বলছে, এই অপশনটা ভুল আছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে 1 আর 2। পরের কোশ্চিনটাতে যাই। উদ্দীপকের প্রক্রিয়াটা কি? বুঝতে পারলাম, সেটা হচ্ছে প্যাকাইটিন, প্যাকাইটিন উপদশা। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? এটা কে না জানো? এটা হচ্ছে লিপিড জাতীয় পদার্থ, কোলেস্টেরল। ম্যালেরিয়া পরজীবীর কোন ধাপে মায়োসিস দেখা যায়? তো এইটা আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এখান থেকে আমাদের যেতে হবে 4র্থ অধ্যায়, ম্যালেরিয়াতে। এই যে দেখো, ম্যালেরিয়া। এখন মানুষের দেহে যতগুলো ধাপ আছে সবগুলো হচ্ছে অযৌন চক্র। মশকির দেহে যে ধাপগুলা, সেখানে ফার্স্টে যৌন জনন হবে, তারপরে ঘটবে অযৌন জনন। এখন যৌন জননের ধাপগুলা কি কি দেখো? ফার্স্টে গ্যামিট তৈরি হওয়া লাগবে, গ্যামিট তৈরি হইল। নিষেক ও জাইগোট হওয়া লাগবে, জাইগোটও হইছে। ওকিনেট হইতে হবে, অর্থাৎ সচল হইতে হবে, কীটপতঙ্গের মতো আকার ধারণ করবে, সেটাও হয়েছে। এবং সচল হওয়ার পরে এই ওকিনেটটা আবার ওসিস্টে পরিণত হবে ক্রপের প্রাচীরে গিয়ে। তাহলে ওসিস্টটা হইল যখন ক্রপের প্রাচীরে চলে গেল, এরপরেই মায়োসিসটা ঘটবে। ঠিক আছে? তাহলে এই যে অযৌন জনন, তাহলে এই যে ওসিস্টে এখানে মায়োসিসটা ঘটে, মায়োসিস্টের পরে এই ওসিস্টের নিউক্লিয়াসের বিভাজনটা ঘটতে থাকে। তাহলে মায়োসিসটা কোথায় ঘটে? মায়োসিসটা ঘটে হচ্ছে এই যে এই জায়গাটাতে। কারণ এই ওসিসটা, এটা কিন্তু 2n, দেখো ওসিসটা 2n, কিন্তু ওসিস্টের পরের যে ধাপটা সেটা কিন্তু n হয়ে গেছে। ওসিস্টের পরের যে ধাপটা সেখানে কি n হয়ে গেছে। তার মানে কি ওসিস্টে মায়োসিস ঘটছে। এটা 2n ছিল, এটা n, তার মানে কি মায়োসিস ঘটছে। এবং এই মায়োসিসটাকে আদর করে একটা স্পেশাল নামে ডাকা হয়, এটাকে বলা হয় পোস্ট জাইগোটিক মায়োসিস। অর্থাৎ জাইগোট তৈরি হয়েছে, এই জাইগোট তৈরি হওয়ার পরে মায়োসিস ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে পোস্ট জাইগোটিক মায়োসিস। বুঝছো? ওকে।
আচ্ছা, সো এটা কোথায় ঘটে? ওসিস্টে ঘটে। কোথায় ঘটে? ওসিস্টে। দাঁত রোগের জীবাণু হচ্ছে ট্রাইকোফাইটন, এটা মাথায় রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। ট্রাইকোফাইটন এটা হচ্ছে দাঁত রোগের জীবাণু। তো এই ছিল আজকের, এই ছিল ভাইয়া আজকের এমসিকিউ সলভ। আশা করি তোমরা প্রত্যেকেই বেশিরভাগ এমসিকিউ পেরেছো, আশা করি যে সবই পেরেছো। তো আমি হচ্ছে পিডিএফটার হেল্প নিয়েছি। এই যে পিডিএফটা, এটা হচ্ছে লাস্ট অফ বায়োলজি পিডিএফ, অ্যান্ড এই পিডিএফ থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন এসেছে। ঠিক আছে, তো এই ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের ক্লাসে যাদের সিকিউ নিয়ে সমস্যা আছে, সিকিউ এর সমাধানটা দিব, তো সেই ক্লাসটাও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, টাটা।